ক্রিকেট ক্রিকেট ম্যাচ বলতে আমরা এখন একটু নড়ে চড়ে বসি বা সচেতন থাকি, বিশেষ করে বাংলাদেশের সাথে বা বাংলাদেশ যদি কোনো টুর্নামেন্টে থাকে তাহলে সেই টুর্নামেন্টের আদ্যোপান্ত ম্যাচটি কখন হবে, কোথায় হবে, এসব বিষয়ে আমরা সবসময় খোঁজ খবর রাখি। বাংলাদেশ দলের সাথে যখন অন্য একটি দলের ক্রিকেট ম্যাচ থাকে তখন আমরা অন্য অনেক কাজ সংক্ষিপ্ত করে বা সময় বের করে সেই ম্যাচটি দেখার জন্য আমরা অনেক সময় থেকে উদ্গ্রীব থাকি। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ দলের সাথে যখন অন্য একটি দলের ক্রিকেট ম্যাচ হয় তখন আমরা আসলে কোন দলের সমর্থন করে থাকি? অবশ্যই বাংলাদেশ দলের। এর প্রধানতম এবং অন্যতম কারণ হলো আমরা সবাই বাংলাদেশের নাগরিক। প্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতা, যারা আজকের এই আলোচনাটি শুনছেন সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের পরিণতি বিষয়ের প্রথম পত্রের আলোচনায় আপনাদেরকে স্বাগত। আমি একটু আগে বলেছিলাম আমরা বাংলাদেশের নাগরিক। তো প্রথমত কথা হলো যে নাগরিক কে বা কারা? নাগরিক হলো রাষ্ট্রের সদস্য বা অধিবাসী, যারা রাষ্ট্র থেকে সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে থাকে, স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পুরো আলোচনাটি হবে এই নাগরিকতা অর্জনের পদ্ধতি ইত্যাদি বিষয় নিয়ে। তো চলুন আমরা আসলে জেনে নেই যে আমরা কি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই থাকবে নাগরিক বলতে আমরা কি বুঝি। নাগরিকের সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলেছেন, অর্থাৎ নাগরিকের সংজ্ঞা। তারপরে আসবে নাগরিকতা কি এবং এই নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলো কি কি। প্রথমত এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলুন আমরা মূল আলোচনা শুরু করি। অর্থাৎ আলোচনার প্রথমে থাকবে নাগরিক বলতে আমরা কি বুঝি। আমি বলেছিলাম যে নাগরিক হলো একটি রাষ্ট্রের অধিবাসী বা সদস্য। যেমন বাংলাদেশের নাগরিক বাংলাদেশ নামক রাষ্ট্রের সদস্য। এই নাগরিক আমরা শব্দটি যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে নাগরিকের সাথে নগর নামক একটি বিষয় জড়িত আছে। সত্যি তাই, নগর থেকে নাগরিক অর্থাৎ নগরে যারা বসবাস করে, যে সকল জনগোষ্ঠী বা অধিবাসী, তারাই আসলে নাগরিক। কিন্তু আধুনিক রাষ্ট্রগুলো অনেক বৃহৎ এবং রাষ্ট্রের পরিধি নগর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তৃত, যার ফলে সময়ের ধারাবাহিকতায় নাগরিকতার এই সংজ্ঞাটিও পরিবর্তন হয়ে গেছে। চলুন আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানীরা নাগরিক সম্পর্কে কি বলেছেন। মহান রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিক অ্যারিস্টটল নাগরিক সম্পর্কে বলেছেন, আমরা সেই জনগোষ্ঠী বা সেই ব্যক্তিকে নাগরিক বলবো যিনি উক্ত রাষ্ট্রের আইন প্রণয়নমূলক এবং বিচার কার্যে সরাসরি অংশগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী, আধুনিক এই বৃহৎ রাষ্ট্রে কি প্রত্যেক নাগরিকের পক্ষে এই দুটি কর্মে বা কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব? আসলে নয়। যার ফলে এখন নাগরিকের সংজ্ঞাটিতে অনেক পরিবর্তন এসেছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের মতে নাগরিক হলো রাজনৈতিক সমাজের অন্তর্ভুক্ত। তারা সেই জনসমষ্টি যারা রাষ্ট্র গঠন করে এবং সবাই মিলেমিশে ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার আদায়ের জন্য সরকার গঠন করে অথবা একটি সরকারকে সমর্থন ও আনুগত্য প্রদর্শন করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম নাগরিক কে বা কারা। এক কথায় নাগরিক হলো রাষ্ট্রের অধিবাসী বা সদস্য, যারা বিশেষ কিছু অধিকার ভোগ করে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে এবং রাষ্ট্রকে সমর্থন করে বা সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এই নাগরিক শব্দটির পরে যে একটি বিষয় থাকে, নাগরিকের অনুভূতি, রাষ্ট্রের সেই সদস্য হিসেবে তার অনুভূতি, যেটিকে আমরা নাগরিকতা বলছি। নাগরিকতা সম্পর্কেও রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন বক্তব্য বা মতামত দিয়েছেন। অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি নাগরিকতা সম্পর্কে বলেছেন, নাগরিকতা হলো একজন নাগরিকের শিক্ষালব্ধ বিচার বুদ্ধির যথার্থ প্রয়োগ। অর্থাৎ একজন শিক্ষিত বা সচেতন নাগরিক রাষ্ট্রে বসবাস করে তার ভিতরের যে অনুভূতি বা রাষ্ট্রের প্রতি তার যে একটা দায়িত্ব কর্তব্য, সেই অনুভূতিটাই হলো নাগরিকতা। তাহলে আমরা নাগরিক কি বা কারা, নাগরিকতা কি, এই বিষয়টি আমরা জানলাম।
প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে আজ আমার এক প্রতিবেশীর কথা বলবো, যে প্রতিবেশীরা আমি অনেক আগে থেকে দেখেছি যে তারা যুক্তরাজ্যে বা ব্রিটেনে বসবাস করে আসছেন। সম্প্রতি তারা বাংলাদেশে এসেছিলেন একটি নির্বাচনে অংশগ্রহণ বা ভোট দেওয়ার জন্য। তো আমি একটু অবাক হলাম যে তারা তো সেই যুক্তরাজ্যে অনেক বছর ধরে বসবাস করছেন, তাহলে তারা এখানে এসে কিভাবে আবার ভোট দিবেন? এই ভোট দেওয়াটি হলো একটি নাগরিক অধিকার, কেবল নাগরিক হলেই ভোট দেওয়া সম্ভব। তার মানে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কি সেই যুক্তরাজ্যেও ভোট দিয়ে থাকেন? তারা বলল হ্যাঁ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই নাগরিকতা অর্জনের বিষয়ে কিছু পদ্ধতি বা উপায় বা শর্ত হয়তো মেনে চলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানব যে এই নাগরিকতা আসলে কিভাবে অর্জন করা যায়। এই নাগরিকতা অর্জন বা একটি রাষ্ট্রের নাগরিক হওয়া খুব জরুরি, কারণ এমন কিছু সুযোগ সুবিধা অধিকার আছে যেগুলো কেবল নাগরিক হলেই পাওয়া সম্ভব, অন্যথায় নয়। তাহলে আমরা এখন চলুন জানি যে আসলে নাগরিকতা কিভাবে অর্জন করা যায়। তো রাষ্ট্রবিজ্ঞানীগণ নাগরিকতা অর্জনের প্রধানত দুটি পদ্ধতির কথা বলেছেন। একটি হলো জন্মসূত্রে নাগরিক, অন্যটি হলো অনুমোদন সূত্রে নাগরিক। এই জন্মসূত্রে এবং অনুমোদন সূত্রে নাগরিকতা ছাড়াও যুদ্ধের পরিণতিতে বা কোনো চুক্তির ফলে বা অন্য কোনো রাজনৈতিকভাবেও নাগরিকতা অর্জন করা যায়। তো রাষ্ট্রবিজ্ঞানীগণ এই জন্মসূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতিটিকে আবার দুটি ভাগে ভাগ করেছেন। একটি হলো জন্মস্থান নীতি, অন্যটি হলো জন্ম নীতি। তাহলে এই জন্মস্থান নীতিটি আসলে কি? এই জন্মস্থান নীতি অনুযায়ী একটি রাষ্ট্রের কোনো নাগরিকের সন্তান বা তার পিতামাতা যেখানে থাকে, অর্থাৎ একটি সন্তান যেই স্থানে বা যে রাষ্ট্রে ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, সেই রাষ্ট্রের নাগরিক হবে। যদি সে দেখা গেল আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকাবাহী কোনো জাহাজ, বিমান বা কোনো দূতাবাসেও যদি জন্মগ্রহণ করে, তাহলে সে আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিক হবে। অর্থাৎ যে স্থানে জন্মগ্রহণ করবে সেই সন্তান সেই রাষ্ট্রের নাগরিক হবে। পৃথিবীর অনেক রাষ্ট্রেই এই নীতিটি অনুসরণ করা হয়, আমেরিকা, অস্ট্রেলিয়া তার মধ্যে অন্যতম। অর্থাৎ আমেরিকা পিতামাতার কোনো সন্তান যদি বাংলাদেশে এসে জন্মগ্রহণ করে, তাহলে সে দেখা যাবে বাংলাদেশ যদি এই জন্মস্থান নীতি অনুসরণ করে, তাহলে সে বাংলাদেশের নাগরিক হবে। আবার বাংলাদেশের কোনো পিতামাতার সন্তান যদি আমেরিকার পতাকাবাহী কোনো স্থানে, দূতাবাসে বা জাহাজে বা বিমানে জন্মগ্রহণ করে, তাহলে সেই সন্তান আমেরিকার নাগরিক বলে গণ্য হবে। এটি হলো জন্মস্থান নীতি। আরেকটি যে নীতি জন্মসূত্রের ক্ষেত্রে, সেটি হলো জন্মনীতি। অর্থাৎ এখানে জন্মটা মুখ্য। অর্থাৎ একজন বাংলাদেশি পিতামাতার সন্তান যদি আমেরিকা বা ব্রিটেনে গিয়ে জন্মগ্রহণ করে, তবু সেই সন্তান বাংলাদেশের নাগরিক হিসাবে গণ্য হবে, কারণ তার জন্ম হয়েছে বাংলাদেশি নাগরিকের গর্ভ থেকে, যার ফলে সে বাংলাদেশি নাগরিক হবে। বাংলাদেশ, ভারত, জাপান এই সকল রাষ্ট্রগুলো এই জন্মনীতি অনুসরণ করে। প্রিয় শিক্ষার্থী, অনেক রাষ্ট্র আবার এই দুটি পদ্ধতি অনুসরণ করে থাকে। এগুলো আমরা পর্যায়ক্রমে জানব। তারপরে যে আরেকটি বিষয় থাকে, সেটি হলো অনুমোদন সূত্রে নাগরিকতা। অর্থাৎ সেটি জন্মনীতি বা জন্মস্থানের সাথে সংশ্লিষ্ট নয়। বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ কারণে, কর্ম বা ব্যবসা বাণিজ্য, অন্য কোনো কারণে বা রাজনৈতিক কারণে একটি দেশের নাগরিক অন্য একটি দেশে বসবাস করতে বা কাজ করতে গিয়ে থাকে, যেটিকে আমরা অভিবাসন বলে থাকি। এই অভিবাসন প্রক্রিয়াটি কিছু শর্ত বা অনুমোদনের মাধ্যমে নিরূপিত হয়ে থাকে। এই অনুমোদনের বা শর্ত সাপেক্ষে যখন একটি রাষ্ট্রের নাগরিক অন্য একটি রাষ্ট্রের নাগরিকে পরিণত হয়, তখন এই প্রক্রিয়াটিকে বা সেই নাগরিককে বলা হবে অনুমোদন সূত্রে সে নাগরিক হয়েছে। পৃথিবীর অনেক রাষ্ট্রেই, আমেরিকা যুক্তরাজ্য, বাংলাদেশ, অনেক দেশেই বা অনেক রাষ্ট্রেই অনুমোদন সূত্রে নাগরিকতা সমর্থন করা হয়। সেখানে অনেকগুলো শর্ত সাপেক্ষেই এই বিষয়টি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, জন্মসূত্রে এবং অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন ব্যতীত নাগরিকতা অর্জনের আরও কয়েকটি পন্থা বা উপায় রয়েছে।
তার সেরকমই একটি হলো যুদ্ধের ফলে। যুদ্ধের ফলেও নাগরিকদের নাগরিকতা পরিবর্তন হয়ে যায়, যেমনটি ঘটেছে 1971 সালে বাংলাদেশের ক্ষেত্রে। 1971 সালের পূর্বে এই অংশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের সকল অধিবাসীরাই পাকিস্তানের নাগরিক ছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তানের যে নাগরিক বা অধিবাসী ছিল তারা সবাই বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিকে পরিণত হয়েছে। অর্থাৎ যুদ্ধের ফলেও নাগরিকতা পরিবর্তন হয়ে থাকে। নাগরিকতা অর্জনের আরেকটি যে পদ্ধতি বা উপায় সেটি হলো চুক্তির ফলে। অর্থাৎ চুক্তির ফলেও কোনো কোনো অধিবাসীদের নাগরিকতা পরিবর্তন হতে পারে। সম্প্রতি আমরা শুনেছি ভারতীয় পার্লামেন্ট বা মন্ত্রিসভায় স্থল সীমান্ত চুক্তি পাশ হয়েছে। এই স্থল সীমান্ত চুক্তিটি বাস্তবায়ন হলে যে বিষয়টি ঘটবে তা হলো বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় যেই 51টি ছিটমহল রয়েছে সেই সকল অধিবাসীরা যারা চাইবে তারা বাংলাদেশের নাগরিক হতে পারবে। এটি হলো একটি চুক্তির ফল, অর্থাৎ একটি স্থল অংশ বাংলাদেশের অভ্যন্তরে বা বাংলাদেশের সীমানার সাথে যুক্ত হচ্ছে। ফলে সেখানে বসবাসরত অধিবাসী যারা আসলে কোনো রাষ্ট্রেরই অধিবাসী বা নাগরিক ছিল না, কোনো রাষ্ট্রেরই নাগরিক ছিল না, তারা এখন ইচ্ছা করলে বাংলাদেশের বা ভারতের যে কোনো রাষ্ট্রেরই নাগরিক হতে পারবে। অর্থাৎ চুক্তির ফলেও নাগরিকতা পরিবর্তন হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জন্মসূত্রে অনুমোদন সূত্রে নাগরিকতার বিষয়টি দেখলাম। তো এই জন্মসূত্রে এবং অনুমোদন সূত্রে নাগরিকতার মধ্যে কি আসলে কোনো পার্থক্য বা নাগরিকতার যে একটা মর্যাদার কথা বলি সেই পার্থক্য কি আছে? আপাত দৃষ্টিতে মনে হয় যে পার্থক্য নেই, আসলেও নেই, কিন্তু কয়েকটি রাষ্ট্রে কিছুটা পার্থক্য করে, বিশেষ করে অনুমোদন সূত্রের ক্ষেত্রে। অনুমোদন সূত্রে নাগরিক হওয়ার জন্য অনেকগুলো শর্ত পালন করতে হয়, যেমন সেই রাষ্ট্রে অনেক বছর বসবাস করতে হবে, সেই রাষ্ট্রে চাকুরি করতে হবে, বা সেই রাষ্ট্রে বিবাহ করতে হবে, বা রাজনৈতিক আশ্রয় নিতে হবে। যেভাবেই হোক না কেন অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করলে দেখা যায় কিছু কিছু রাষ্ট্র সেখানে পার্থক্য করে, অর্থাৎ জন্মসূত্রে নাগরিকতা থেকে এর সাথে একটি পার্থক্য থাকে বা করে। যেমনটি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে যেই রাষ্ট্রপতি নির্বাচন, অনুমোদন সূত্রে কোনো নাগরিক চাইলেই সেই রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এরকম কিছু কিছু পার্থক্য আছে, অর্থাৎ জন্মসূত্রে এবং অনুমোদন সূত্রে নাগরিকতার মধ্যে বিস্তর পার্থক্য না থাকলেও ছোট কিছু পার্থক্য আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী, আলোচনার একটা পর্যায়ে আমি আমার এক প্রতিবেশীর কথা বলেছিলাম যারা দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছে। তাদেরকে জিজ্ঞেস করার পর বলেছিল যে তারা সেই যুক্তরাজ্যেও সাধারণ নির্বাচনে ভোট দিয়েছে এবং বাংলাদেশেও এসেছে ভোট দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা নাগরিকতা অর্জনের কয়েকটি পদ্ধতি সম্পর্কে জানলাম। সেই প্রতিবেশীদের জন্ম এবং বসবাস সবই বাংলাদেশে, ঠিক আমার বাড়ির পাশেই ছিল। তারা দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করার ফলে অনুমোদন সূত্রে তারা যুক্তরাজ্য ব্রিটেনের নাগরিক হয়েছে। আবার তারা যেহেতু এই দেশে জন্মেছিল সে কারণে তারা বাংলাদেশেরও নাগরিক রয়ে গেছে, যার ফলে এখানে তারা এসেছিল ভোট দেওয়ার জন্য। তো এই যে একই নাগরিক, বাংলাদেশেরও নাগরিক আবার যুক্তরাজ্যেরও নাগরিক, এই বিষয়টিকে পরিণতি ভাষায় আমরা বলছি দ্বৈত নাগরিকতা। অর্থাৎ একই নাগরিক যখন একাধিক রাষ্ট্রে, বিশেষ করে দুটি রাষ্ট্রের নাগরিক হয় তখন আমরা এই বিষয়টিকে বলে থাকি দ্বৈত নাগরিকতা। পৃথিবীর অনেক রাষ্ট্রই, বাংলাদেশ, যুক্তরাজ্য, আমেরিকা, এরকম অনেক রাষ্ট্র দ্বৈত নাগরিকতার সমর্থন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা শুরুতে বলেছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো আসলে কি কি। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমাদের আলোচ্য সূচিটা প্রায় শেষ। তো আমরা জেনে নেই যে আজকের আলোচনায় কি কি ছিল। প্রথমে আমরা দেখেছি যে আসলে নাগরিক বলতে আমরা কি বুঝি। তারপরে ছিল এই নাগরিকদের যে একটা অনুভূতি, অর্থাৎ একটা মর্যাদা, এই বিষয়টিকে বলছিলাম আমরা নাগরিকতা।
এবং এই নাগরিকতা বা নাগরিকতা অর্জন করাটি প্রত্যেকটা অধিবাসীর জন্যই খুব জরুরি বা অবশ্যম্ভাবী। এই কারণে যে নাগরিক না হলে সে কোনো রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা বা রাষ্ট্রের প্রতি সে কোনো কর্তব্য পালন করতে পারে না। সেক্ষেত্রে আমরা জেনেছিলাম নাগরিকতা অর্জনের বিভিন্ন পদ্ধতি, যেখানে ছিল জন্মসূত্রে নাগরিকতা, অনুমোদন সূত্রে নাগরিকতা, যুদ্ধের ফলে, চুক্তির ফলে, এই বিভিন্নভাবে নাগরিকতা অর্জনের পদ্ধতি। আর আমরা সবশেষে আলোচনা করেছি দ্বৈত নাগরিকতা, অর্থাৎ একই নাগরিক একই সাথে দুটি রাষ্ট্রের নাগরিক হয়ে থাকে, সেটি ছিল দ্বৈত নাগরিকতা। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকে আমার আলোচনাটি মনোযোগ দিয়ে শুনেছেন এবং পাঠটি আত্মস্থ করতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের এই পাঠ সম্পর্কে বা এই আলোচনা সম্পর্কে কোনো কিছু জানবার বা জিজ্ঞাসার থাকে, তাহলে আপনি আপনার নিকটস্থ যে স্টাডি সেন্টার সেখানকার শিক্ষকদের সাথে অথবা আমাদের সেই ডিন ওপেন স্কুলের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন ওপেন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৫। প্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে এই আলোচনাটি শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।